বিমস্টেক সম্মেলন নিয়ে আরও কথা বলার জন্য এই মুহূর্তে স্টুডিওতে আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক ওবায়দুল হককে। আমরা তো দেখছিলাম সংবাদের শুরুতেই নানা বিষয় নিয়ে কথা বলছিলেন দুই দেশের নেতা। এই বিষয়ে আরও কথা বলতে চাই আমরা। স্যার ওবায়দুল হককে আমন্ত্রণ জানাচ্ছি স্টুডিও। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। অবশেষে দ্বিপক্ষীয় বৈঠক হলো এবং অনেকের যে চাওয়া পাওয়া এবং আশা ভরসা ছিল যে হচ্ছে এই সম্মেলনের বৈঠক নিয়ে অনেকের আগ্রহ ছিল। শুরুতে স্যার আপনার কাছে জানতে চাই যে এই দুই নেতার বৈঠকের পর আমাদের সাথে যেই সম্পর্কের যে পারদ সেটা আসলে কতটা শীতল হবে, আর এছাড়া শেখ হাসিনার প্রত্যাবর্তন ইস্যুতেও কথা হয়েছে, সব মিলে কি মনে হয়েছে আপনার কাছে, কতটা ফলপ্রসূ হলো এই বৈঠক এবং সামনে কি হতে পারে? দেখুন, এই 5ই আগস্টের পরে সরকার পরিবর্তনের পরে যে যে প্রেক্ষাপটে সরকার পরিবর্তিত হয়েছে, তারপরে ভারতের সাথে আমাদের সম্পর্কের যে টানাপোড়েন, সেটা তখন থেকেই আসলে সম্পর্কের স্বাভাবিকীকরণের একটা প্রচেষ্টা আমাদের দিক থেকে চলছে এবং আমরা আমাদের সদিচ্ছার প্রকাশ ঘটিয়েছি। এখন এই যে বারবার বলা হচ্ছে যে এই ধরনের বৈঠকের ফলে, এবং এই আজকে যে বৈঠকটি হলো এটাও কিন্তু আসলে অনেক আরাধ্য বৈঠক ছিল। মানে আমাদের দিক থেকে আমরা বলবো যে বিমস্টেক সামিটের তো একটি গুরুত্ব রয়েছেই, কিন্তু একই সাথে এই প্রেক্ষাপটে আজকে যে সাইডলাইনে যে বৈঠকটি হয়েছে এটি এক নতুন মাত্রা যোগ করেছে আমাদের জন্য। এটা আমরা আমাদের দিক থেকে খুবই চেয়েছিলাম, কারণ এটা আমাদের সদিচ্ছার বহিঃপ্রকাশ। এখন আসলে সম্পর্কের বরফ গলনে, টানাপোড়েনের স্বাভাবিকীকরণে আসলে কতখানি ভূমিকা রাখবে এটি সময় বলে দিবে। কিন্তু আপনি যদি আজকে এই পর্যন্ত যে তথ্য আমাদের কাছে আছে বৈঠকের ব্যাপারে, আমাদের প্রেস সচিবের কাছ থেকে আমরা শুনেছি, ভারতীয় মিডিয়া থেকে জানতে পেরেছি, অন্যান্য মিডিয়া থেকে যতটুকু জানি আমরা, তার উপর ভিত্তি করে যদি আমাকে বিশ্লেষণ করতে বলেন তাহলে আমি আসলে বলবো যে আশাবাদী, কিন্তু আমি অপেক্ষা করতে চাই। কারণ ঠিক একই রকম একটি প্রতিক্রিয়া আমরা জানিয়েছিলাম যখন ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করেছিলেন। আপনারা জানেন যে ফরেন অফিস কনসালটেশনের ফ্রেমওয়ার্কে একটা মিটিং হয়েছিল কয়েক মাস আগে, এবং তখন আমরা অনেক আশা প্রকাশ করেছিলাম। কিন্তু কোথায় যেন আমরা দেখতে পাচ্ছি যে ভারতের দিক থেকে আসলে বরফ গলনটি ঘটছে না, মানে ওটি ঘটছে না, কোথায় যেন এসে আটকে আছে। এমনকি আজকে যদি আপনি এই বডি ল্যাঙ্গুয়েজে দেখেন যে, এবং কালকে রাতে ডিনারেও তারা মিলিত হয়েছিলেন, যদি বডি ল্যাঙ্গুয়েজ দেখেন সব জায়গায় ছবিটি প্রকাশিত হয়েছে, স্টোন ফেসড দুজনেই বসে আছেন পাশাপাশি। বৈঠকটি শেষ হয়েছে কিন্তু খুব একটা পজিটিভ নোট। আপনি যদি ভালো করে খেয়াল করে দেখেন যে বৈঠকটি যখন শেষ হয়, প্রফেসর ইউনুস তার হাতে একটি উপহার তুলে দিয়েছেন, এবং উপহারটি হলো একটি চিত্র। এই ছবিটি হলো একটা আলোকচিত্র ফ্রেম করা, যেটি হলো 15 সালের দিকে। জি, 2015 সালে প্রফেসর ইউনুস যখন মুম্বাইয়ে গিয়েছিলেন কোনো একটি বৈজ্ঞানিক কনফারেন্স বা কিছু হবে সেরকম জায়গায়, প্রধানমন্ত্রী মোদী তখন তাকে গোল্ড মেডেল পরিয়ে দিয়েছিলেন। তো সেই ছবিটি তাকে উপহার দেওয়ার পরে আমি তার মুখে হাসি ফুটে উঠতে দেখেছি। কিন্তু আপনি যদি অনেক সিরিয়াস নোট দেখেন যে কি বিষয় আলোচনা হয়েছে, আমাদের দিক থেকে কিন্তু আমি বলবো যে খুব সফল হয়েছে আমাদের বৈঠক এটি। কারণ এই ধরনের সামিটের সাইডলাইনে যে বৈঠকগুলি হয়, যত গুরুত্বপূর্ণই হোক না কেন, এখানে কোনো মানে প্রিফিক্সড এজেন্ডা থাকে না। কিন্তু আমার শুনে যেটা মনে হয়েছে, যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে, প্রেস সচিব যেটি বললেন আপনাদের অনুষ্ঠান এখনই শুনলাম, তাতে মনে হয় যে আমাদের খুব ভালো প্রিপারেশন ছিল ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিকীকরণে, এবং ভারতের সাথে আমাদের যে দ্বিপাক্ষিক সম্পর্কে যে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, আমাদের দিক থেকে কিছুই বাদ পড়েনি আলোচনায়। এমনকি সামনে যে বড় বিষয়গুলো আসবে, যেমন এই যে বলা হচ্ছে যে আপনার গঙ্গার পানি বন্টন চুক্তির যেটি এক্সপায়ার করছে, যেটি রিনিউয়ালের প্রশ্ন আসছে সামনে, তিস্তা, সীমান্ত হত্যা, সবই এখানে আলোচনা করা হয়েছে। কিন্তু আপনি দেখবেন যে ভারত কি বলেছে সেটি খুব গুরুত্বপূর্ণ। তারা কি কিছু চেয়েছে কিনা আমাদের কাছে, তারা যে দুটো জিনিস চেয়েছে এগুলো বিষয়ে আমরা একাধিকবার তাদেরকে উত্তর দিয়েছি, একাধিকবার আমাদের অবস্থান আমরা ব্যাখ্যা করেছি। কাজে সেদিক থেকে দেখলে পরে আমাকে একটু তখন ভাবতে হয় ঠান্ডা মাথায় যে আসলে সত্যিকার অর্থে প্রফেসর ইউনূসের এই আমলে যতদিন উনি আছেন, একটি রাজনৈতিক সরকার আসার আগ পর্যন্ত ভারত তার অবস্থান বদলাবে কিনা। যেমন আমি বলতে চাইছি যে তথাকথিত সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে যে কথা বলা হচ্ছে, এই বিষয়ে আমাদের অবস্থান আমরা পরিষ্কার করেছি। এমনকি আপনি যদি দেখেন সাম্প্রতিককালে প্রফেসর ইউনূসের চীন ভিজিটের পরে উনি চীনে গিয়ে যে কথাটি বলেছিলেন বেইজিংয়ে নর্থ ইস্টে 7 সিস্টার্স নিয়ে, সেটিরও যে ব্যাখ্যা করা হচ্ছে তারও আমরা একটা ব্যাখ্যা কিন্তু দিয়েছি যে আমাদের এখান থেকে কী বলা হয়েছে। এখন আমরা বুঝি যে 7 সিস্টার্স ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং তার জন্য বাংলাদেশও গুরুত্বপূর্ণ। এখন 7 সিস্টার্স এর একটা ভারতের জাতীয় নিরাপত্তার প্রশ্ন, এবং কিন্তু একই সাথে এটি কিন্তু ভারতের একটি অর্থনৈতিক উন্নয়নের অর্থনৈতিক একটা আসপেক্ট এখানে আছে। অধ্যাপক ওবায়দুল হক, একটি বিষয় একটু জানতে চাই। এই সম্মেলনটি অনেকটাই আপনার বক্তব্যের মধ্যে দিয়ে উঠে এসেছে যে সফল হয়েছে। সেক্ষেত্রে সাউথ এশিয়ার যে দেশগুলো তারা তাদের অবস্থান তুলে ধরেছে। আমি একটু জানতে চাচ্ছি যে বাংলাদেশ তার অবস্থানটা ঠিক পরিষ্কার করতে পারলো কিনা বা ঠিকঠাকভাবে তুলে ধরতে পারলো কিনা। আপনি যদি বিমস্টেকের কথা বলেন, আপনি একটা হলো ভারতের সাথে আমাদের এই সাইডলাইনে যে বৈঠক হয়েছে এটি, আর যদি বিমস্টেকের কথা বলেন আমি মনে করি খুবই সফল হয়েছে। এই অর্থে যে বিমস্টেকের আসলে
কতগুলো সেট এজেন্ডা আছে। এটা হলো সেক্টরাল ডেভেলপমেন্ট বা সেক্টরাল কোঅপারেশন, সেক্টর ড্রিভেন কোঅপারেশন আমরা বলি। এখানে কতগুলো সেক্টর আছে, এই সেক্টরগুলোতে আমরা আলোচনার মাধ্যমে আমরা অগ্রসর হতে চাই। তো সেদিক থেকে আমি মনে করি বাংলাদেশের এই চেয়ারম্যানশিপ খুবই গুরুত্বপূর্ণ। আমার ধারণা প্রফেসর ইউনূসের এই সরকার এখানে গুরুত্বপূর্ণ, যতটুকু সময় তার হাতে আছে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার চেষ্টা করবেন। কিন্তু এই সামিটকে উনি অন্য কাজেও লাগিয়েছেন। আপনি যদি দেখেন যে থাইল্যান্ড আজকে সকালবেলা একটি খুব গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে, আসলে এগুলো মিডিয়াতে ওভাবে প্রতিভাত হয়নি, ওভাবে আসেনি, যে উনি ওখানকার মিডিয়াতে যেভাবে এসে বলা হচ্ছে যে এলিটদের সাথে ওখানে মিট করেছেন, হয়তো বা বিজনেস এলিট হতে পারে, পলিটিক্যাল এলিটস হতে পারে, যেখানে তিনি তার আমাদের যে একটা ইচ্ছা যে আমরা আসিয়ানে জয়েন করতে চাই, এটি তিনি প্রকাশ্যে বলেছেন এবং বলেছেন তাদের সাহায্য চেয়েছেন। এবং তিনি মনে করেন যে থাইল্যান্ডের সাহায্য আমাদের জন্য গুরুত্বপূর্ণ হবে, ইন্দোনেশিয়ার সাহায্য এবং মালয়েশিয়ার সাহায্য, তিনটা দেশের নাম উনি উল্লেখ করেছেন। এবং আমার ধারণা পেছনে হোমওয়ার্ক করা হচ্ছে। তো ফলে বাংলাদেশ যে মাল্টিল্যাটারালিজমে বিশ্বাস করে, যেটি থেকে আমরা অনেক দূরে সরে গেছিলাম আন্তর্জাতিক সম্পর্কের দৃষ্টিতে, এই বহুপাক্ষিকতা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো এখান থেকে খুব দূরে সরে আমরা খুব বায়োলেটারালিজমে জড়িয়ে গেছিলাম, একটা কম্পালশনের মধ্যে আমরা অ্যাক্ট করছিলাম, মানে ইন টার্মস অফ ইন্টারন্যাশনাল রিলেশনস। সেখান থেকে আমরা বের হয়ে আসতে পেরেছি। আমাদের এক ধরনের এখন একটা ফরেন পলিসি অটোনমি আমরা অর্জন করেছি বলে মনে হচ্ছে, এবং সেইটি প্রফেসর ইউনূস আমার মনে হয় খুব ভালো এক্সারসাইজ করছেন এবং সেটি সুযোগ দিচ্ছেন উনি। তো সেদিক থেকে বিবেচনা করলে আমি মনে করি এটি খুবই সফল একটি অংশগ্রহণ আমাদের দিক থেকে। এর পাশাপাশি আরেকটি বিষয় নিয়ে কিছুক্ষণ আগে আলোচনা হচ্ছিল যে বাংলাদেশে রোহিঙ্গাদের যেই বোঝা, আমরা বলি 10 লাখ রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছেন। কিছুক্ষণ আগে সাইডলাইনে একটি বৈঠক হয়েছে, প্রথম ধাপকে 1,80,000 রোহিঙ্গাকে নিতে রাজি হয়েছে মিয়ানমার। এছাড়াও পাশাপাশি প্রক্রিয়াধীন থাকবে আরও 70,000। এই যে দুই দেশের যে সাইডলাইনের বৈঠক এবং এই উদ্যোগটাকে কতটা সফল বলে মনে করছেন, এবং শেষ পর্যন্ত বাংলাদেশের এই ডক্টর ইউনূসের যেটা আসলে আমরা বলতে পারি কিনা যে ম্যাজিক্যাল বৈঠক, যে যেহেতু রোহিঙ্গা প্রত্যাবর্ষণে মিয়ানমারকে রাজি করাতে পেরেছে এবং মিয়ানমারও সম্মত হয়েছে। হ্যাঁ, প্রফেসর ইউনূসের একটা ম্যাজিক্যাল পার্সোনালিটি আছে এবং একটা ম্যাজিক্যাল লিডারশিপ আছে। আমি জানি না এটি তারই ম্যানিফেস্টেশন কিনা যে হঠাৎ করে এই সন্ধ্যাবেলা খবরটি আমরা পেলাম, খুবই আশাব্যঞ্জক খবর। কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে মিয়ানমার কিন্তু এর আগেও এরকম প্রমিসেস করেছে, যে প্রমিসেস সে রাখে নাই। কিন্তু আমি মনে করি যে এই বিমস্টেকের এই সম্মেলন থেকে এই প্লেজ মিয়ানমারের দিক থেকে আসা, তার মানে পেছনে পেছনে যে কাজ হচ্ছিল বিহাইন্ড দ্য সিন, আমার মনে হয় সেটা এখন ফলপ্রসূ, ওটার ফল আমরা পেতে শুরু করেছি। কাজে এটি খুব পজিটিভ ডেভেলপমেন্ট এবং এর উপর আমাদের এটার ফলো আপের দিকে আমাদের নজর রাখা উচিত বলে আমি মনে করি। ওবায়দুল হক স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনাদেরও ধন্যবাদ। এবং শম্পা, আমরা দেখছিলাম, আমাদেরকে বলছিলেন বিমস্টেক সম্মেলনে আমাদের বাংলাদেশের যেই প্রত্যাশা, প্রাপ্তি এবং সব বিষয়গুলোকে নিয়ে, এছাড়াও নানা বিষয়ে রোহিঙ্গা এবং যেই কথা হচ্ছিল শেখ হাসিনাকে প্রত্যাবর্তনের বিষয়ে, সব কিছু মিলে বাংলাদেশও যারা রয়েছেন তারাও হয়তো আশা বাড়তেই পারে যে রোহিঙ্গা প্রত্যাবর্ষণ শুরু হবে, এর পাশাপাশি শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি এবং করতে। সেই সাথে বলা চলে উজ্জ্বল যে আমরা যেমন অধ্যাপক ওবায়দুল হকের বক্তব্য থেকে শুনছিলাম যে বৈঠকটি মোটামুটি সফল। তার অন্যতম একটি বড় কারণ বলা চলে রোহিঙ্গা প্রত্যাবাসনের যে সুযোগটি তৈরি হচ্ছে সেটি।